গিয়ে তখন খোঁজ করলে যাতে তার হাতের কাছে এটা পেতে পারে। তো এখানে ওই বিজনেস ওয়ার্ল্ড বলা হয় যে আমার ব্যবসার 80% প্রফিট আসে 20% প্রোডাক্ট থেকে, আর যে 80% প্রোডাক্ট থাকে এখান থেকে তারা প্রফিটের আশা খুব একটা করে না, কিন্তু প্রোডাক্ট রাখতে হয়। এইরকম বিভিন্ন রকম হতে পারে, যেমন এই যে দেখবেন যে অনেক সময় মিটিং এ যে সমস্ত লোকজন অ্যাটেন্ড করে, এরও দেখা যায় যে 80%ও তেমন কোনো কন্ট্রিবিউশন তাদের থাকে না, আসলে কাজ ওই 20%ই করে। এখন এক্সাক্ট যে 20 বা 80 হতে হবে এখানে কিন্তু এইরকম কোনো নিয়ম নেই। মোটামুটি একটা ধারণা যে কন্ট্রিবিউশনটা আসে খুব অল্প থেকে, আর বেশিরভাগই থাকে আর কি অনেকটা অর্নামেন্টাল। আর এখানে একটু দেখেন যে প্যারেটো অ্যানালাইসিস ওয়াজ প্রপোজড বাই অ্যান ইটালিয়ান ইকোনমিস্ট Wilfredo Pareto to describe how a relatively small part of a population may be so important. মানে একটা ছোট অংশই কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্যারেটো ইনিশিয়ালি রেফার্ড টু ওয়েলথ অ্যামং ইন্ডিভিজুয়ালস। প্রথমে কিন্তু তার এটা ছিল হচ্ছে যে ওয়েলথ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল লেভেলে। He pointed out that a small number of individuals owned a large portion of the wealth of any society. এটা আমাদের দেশেও দেখতে পারেন, ওই যে বেশিরভাগ সম্পদের মালিক হয়তো হাতে গোনা কয়েকটা, বলি আমাদের পরিবার। This idea is sometimes expressed more simply as the Pareto principle or the 80-20 rule. এইটার উপরে আপনাদের এখানে অঙ্ক আসে মাঝে মাঝে। তা এই সেকেন্ড প্যারা যেটা আছে, ইন এ বিজনেস কনটেক্সট দ্য 80-20 রুল স্টেটস দ্যাট এ স্মল নাম্বার অফ ক্লায়েন্টস, এই যে এখানে দিয়েছে যে অল্প সংখ্যক ক্লায়েন্ট, যেমন এই যে আমাদের ডিপার্টমেন্টাল স্টোর যেগুলো আছে এখানে তো অনেক সময় দেখা যায় যে অনেক ভিড় লেগে যায়, সবাই কিন্তু যে ওই রকম র্যান্ডমলি কেনে না। অনেকে আছে যে দেখে যে এই জায়গাটায় গেলে পরে এইটা পাওয়া যাবে দাম বাইরের মতোই, অতএব ওখানে গিয়ে এসে নিয়ে আসলে। এখানেও বলছে যে বেশিরভাগ হাতে গোনা কিছু ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু তাদের বেশিরভাগ টার্নওভার বা প্রফিট এই জিনিসটা আসে, বেশিরভাগই কিন্তু এটা আসে না, তারপরেও এটা মেইনটেইন করতে হয়। A small number of clients will be responsible for a large proportion of the turnover, or a small number of inventory items will be responsible for a large amount of sales, or a small number of staff will present a disproportionate level of challenges to the management. দেখবেন যে এই যে আমাদের অফিসগুলোতেও কিন্তু এই অল্প সংখ্যক কর্মচারী কিন্তু এই ম্যানেজমেন্টকে বেশি ঝামেলার ভিতরে রাখে অনেক সময়। তা এখানে মূল বক্তব্যটা হচ্ছে যে 80-20 রুল যদিও আমরা বলছি ঠিক 80% না বা 20% না, যে কন্ট্রিবিউশনটা আসে ছোট একটা অংশ থেকে, তো সেই কন্ট্রিবিউশনটা বিভিন্ন রকম হতে পারে। এটা হচ্ছে যে ওয়েলথ এর মালিকানার বিষয়টা যদি নিয়ে আসি, টার্নওভার বা বিক্রির বিষয়টা যদি নিয়ে আসি, প্রফিটের বিষয়টা যদি নিয়ে আসি, ইনভেন্টরি নাম্বারের বিষয়টা যদি নিয়ে আসি, এই সব দিকেই দেখা যায় যে মেন ইফেক্টটা আসে হচ্ছে স্মল একটা পার্ট থেকে। তা এইটাই হচ্ছে আমাদের প্যারেটো অ্যানালাইসিসের মূল প্রতিপাদ্য। When the term 80-20 rule is used in this, it does not always mean that it will actually be 20% of the clients that produce 80% of the profit, as sometimes it may be a smaller percentage like 10%. এটা 10% হতে পারে, কিন্তু রুলটা হচ্ছে 80-20. In a business, the 80-20 rule essentially says that one should identify the really important elements. এখন আপনার কাজ কি, এটা পড়ে দরকারটা কি? এটা পড়ে দরকার হচ্ছে যে আমার আসলে ওই সমস্ত প্রোডাক্ট বা প্রোডাক্ট লাইনগুলো আইডেন্টিফাই করা যেগুলোর আমাকে বেশি রিটার্ন বা টার্নওভার বা প্রফিট দেবে, এবং সেইগুলোর প্রতি আমাকে বেশি মনোনিবেশ করতে হবে, ইম্পর্টেন্সটা বেশি দিতে হবে।
it is possible to express the 80-20 rule in terms of a mathematical function and draw a probability density function. However, below it describes a more practical approach to that. দেখেন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, আমরা নিচের দিকে এই এক্সেল শীটটা দেখি, আপনাদের এক্সেল শীট ব্যবহার করা লাগবে না, এখানে করছে। এখানে অঙ্কটা সাজিয়ে দিছে, কিন্তু আপনাদের বইতে অঙ্কটা সাজানো থাকবে না যদি প্রবলেম হিসাবে আসে, সাজানো থাকবে না। এবং আপনাদের আসছে, এর আগে কয়েকবার আসছে অঙ্ক, ওইটা একটু পুরানা কোশ্চেন যদি আপনারা খেয়াল করেন তাহলে পাবেন। যে আমার কাছে কোশ্চেন আছে কয়েকটা, কিন্তু প্রত্যেকবারই এটা যে আসবে এমন কোনো কথা নেই। একটু দেখি যেমন এই জুন 19-এ যে এখানে একটা প্রশ্ন আসছে, ওইটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখি জুন 19, ওইটা দেখাবো। তা এখানে বইতে আগে কিভাবে করলে এটা আমরা একটু বুঝে নিই। যে প্রোডাক্ট লাইন আছে ABCDEFGHIJK এইভাবে লেখা আছে প্রোডাক্ট লাইন, এর নাম্বার অফ আইটেম, যেমন এফ প্রোডাক্ট লাইন যেটা, এর নাম্বার অফ আইটেম হলো 3, ইউ এ আছে 20। এখন প্রোডাক্ট লাইন বলতে আবার কি বোঝায়, যে একই নেচারের, মনে করেন যে একটা মেশিন থেকে বা প্রোডাকশন লাইন থেকে এই এতগুলো প্রোডাক্ট বেরোবে, এইটাকে বলা হচ্ছে এক একটা হচ্ছে প্রোডাক্ট লাইন। যে এফ প্রোডাক্ট লাইন যেটা আছে সেখান থেকে নাম্বার 3টে আইটেম বেরোয়, ইউ প্রোডাক্ট লাইনে 20 আইটেম বেরোয়, এল 6 প্রোডাক্ট বেরোয়। এইভাবে টোটাল এখানে আছে হচ্ছে 20টা মতো, 20-21টা আছে। আপনাদেরকে এই যে ইউনিট সেলস দেখেন, ইউনিট সেলস দেশে কিন্তু আপনাদের অঙ্কটা সাজিয়ে দেশে বলছে সবচেয়ে বেশি ইউনিট সেল হয় সেইটা সবচেয়ে উপরে রাখছে, তারপরে আস্তে 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 ছোটর দিকে গেলে একদম ছোটটা শেষে। মূলত প্রবলেম যেটা দেওয়া থাকবে উপরে দেখেন এখানে লেখা আছে, যেমন এখানে যে লক্ষ্য করার বিষয়টা, এখন দি ম্যানেজিং ডিরেক্টর ওয়ান্টস টু নো অন হুইচ অফ দিস প্রোডাক্টস শুড দ্য সেলস ফোর্স কনসেন্ট্রেট। সেলস ফোর্স কনসেন্ট্রেট আসলে কোনটার উপরে দেবে সেইটার আইডেন্টিফাই করার জন্যই এই অ্যাপ্রোচটা ফলো করা হয়। যে আমার কাছে ইম্পর্টেন্ট প্রোডাক্ট লাইন কোনগুলো, এই অঙ্কটার ক্ষেত্রে যেটা আমি বলছি। তাহলে এখানে এখন অঙ্ক যদি এরকম দেয়, আপনাদের এখানে যেটা যে এখানে করা আছে দেখেন অঙ্কটা পরের পৃষ্ঠায় সম্ভবত, যে আপনি অঙ্কটায় এই প্রোডাক্ট লাইন গুলো যেরকম আছে এটা প্রথম 3টে কলাম সাজিয়ে দেওয়া আছে আপনাকে, কিন্তু পরীক্ষায় আপনাদেরকে কোনো প্রবলেম দিলে এই রকম ভাবে সাজানো থাকবে না, এই সাজানোটা আপনাদেরকে সাজাতে হবে। সবচেয়ে বড় যে ভেরিয়েবলটার কথা বলবে সেটা প্রফিটও হতে পারে, সেটা টার্নওভার বা সেলসও হতে পারে, অন্য কিছু হতে পারে। যেটার কথা বলবে সেইটার বড় থেকে ছোট এইভাবে সাজিয়ে আসতে হবে। সাজানোর পরে এই যে যেটা আমরা বললাম যে পার্সেন্টেজ, যে এই যে 9503 নাম্বার অফ ইউনিটস টোটাল সেলস, এইটার ওই ফ্রিকোয়েন্সি ডেন্সিটিটা বের করতে হবে, সেটা ইন পার্সেন্টেজ টার্ম। যেমন এই যে 1720, এইটা 18%, এটা পেলাম কোত্থেকে? এইটা কি কেউ বলতে পারবেন যে আমরা 1720 এইটা কিভাবে পেলাম বলেন তো একজন, আপনি বলেন। টোটাল সেল ইউনিট দিয়ে এফ কোয়ান্টি সেল ইউনিট কে ভাগ করা হয়েছে এবং 100 দ্বারা গুণ করা হয়েছে। হ্যাঁ, এই যে এফ প্রোডাক্ট লাইন এর ইউনিট সেলস হচ্ছে 1720, এইটা এই যে 9503 এটা দিয়ে ভাগ করলাম, 1720 ডিভাইডেড বাই 9503 সমান হয় 18। এইটা পার্সেন্টেজ ফর্মে লিখলে হয় 100 তে গুণ করেন বা সরাসরি লিখতে পারেন 18%। পরে একটা আছে
13, এইটাকেও এই 9503 দিয়ে ভাগ করেন, করলে এটা হবে 16%। এইভাবে প্রত্যেকটা করে যাবেন। এখানে এই যে 32 0%, এর মানে এটা নেগলিজেবল একটা ফিগার আসে, সেই জন্য আমি এটাকে রাউন্ডিং করে সব করে 0 চলে আসছে। তাহলে দেখেন এই যে ইউনিট সেলস সবচেয়ে বেশি হলো এফ এর, তারপরে ইউ এর, তারপরে এল এর। এইভাবে করতে যে দেখলাম যে পরের দিকে যেগুলো আছে, বিশেষ করে ও থেকে শুরু করে ও কিউ এন কে এর নিচের দিকে, এগুলো 1%, তার নিচে 0% ইউনিট সেলস, তার মানে কোনো সেলসই না, এগুলো নাই বলে। কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু আমার রাখতে হচ্ছে, যে এটা সেলস প্রায় নেগলিজিবল, অতএব আমি এটা রাখবো না, তা কিন্তু চলবে না, এটা রাখতে হবে। হয়তো দেখা যাচ্ছে যে এটার সেলস নাই, এটার কোনো লাভও নাই, বরঞ্চ এটার লস হচ্ছে, কিন্তু টেকনিক হবে যে এখানে যে লস হচ্ছে, এই লসটা আসলে এই যে এই দিক দিয়ে উঠাই নিতে হবে। ঠিক আছে? এই যে পার্সেন্টেজটা যখন আপনার বের হয়ে গেল, তখন এরপরে দেবেন কিউমুলেটিভ পার্সেন্টেজটা বের করবেন। কিউমুলেটিভটা করবেন কি, 18, 18 আর 16, 34, 34 আর 13, 47, 47 আর 11, 58, 58 আর 9, 67, 67 আর 7, 74, 74 আর 6, 80, 80 আর 5, 85, এইভাবে এই জিরোর কাছে গিয়ে এখানে এই যে হবে এটা 99%, তারপর সব করে 100% হয়ে যাবে। যদি 100% হয় তাহলে ঠিকই আছে, অঙ্ক ভুল নাই। এখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে অ্যাজ পার 80-20 রুলস, যে কোন প্রোডাক্ট লাইন কয়টা আমার টোটাল সেলসের 80% পর্যন্ত কভার করে। বোঝা যায়? তাহলে এখান থেকে সেটা পেয়ে যাবেন লাস্ট কলাম থেকে, এই উপর থেকে নিচের দিকে যাবেন, দেখেন যেখানে 80 বা 80 এর কাছাকাছি সেই জায়গায় এই যে মোটা দাগ দিয়ে দিচ্ছে এরা, তার মানে হচ্ছে এই যে 80%, অর্থাৎ এ ডি আই টি এল ইউ এফ, এই কয়টা প্রোডাক্টই আসলে আমার 80% সেলস দিয়ে থাকে, আর বাকি যে বড় যে অংশটা, এরা সবাই মিলে 20% দিচ্ছে। এইটাই হচ্ছে আপনার এই 80-20 রুলস এর পয়েন্ট অফ আইডেন্টিফিকেশন। আপনি কি কেউ কিছু বলবেন, না হলে মিউট করে রাখেন। তা এইটাই তার পার্সেন্টেজটা কিভাবে হচ্ছে একটু আরেকবার বলবেন স্যার? হ্যাঁ, পার্সেন্টেজ অফ টোটাল 18%, 16%, এটা একটু কিভাবে একটু এই যে বলবেন স্যার? 18%টা হলো কিভাবে, এই যে আপনার এখানে আমি আরেকটা জিনিস দেখি পাই কিনা, আপনাদেরকে একটু বের করে দেখাই। এটা আমাকে করতে হবে। ও বুঝছি মনে হয় স্যার, টোটালটাকে ওইটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে। হ্যাঁ, এই তো একটু দেখেন, দেখবেন যে বুঝছি স্যার, বুঝছি স্যার। এখানে মনে হয় নেই সম্ভবত, আমি একটু দেখে আসি অঙ্ক আছে কিনা। এইটা একটু দেখেন, এখানে মনে হয় একটা অঙ্ক থাকতে পারে। এইটা, এই যে এই অঙ্কটা দেখা যাচ্ছে, বোঝা যায়?
আপনারা কি দেখতে পাচ্ছেন? বোঝা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এই অঙ্কটা আসছে হচ্ছে জুন 19 সম্ভবত। হ্যাঁ, জুন 19। জুন 19 এর 1 এর বি নাম্বার কোশ্চেন, ঠিকই আছে। এখানে দেখেন, from the following products of a manufacturing company identify with required calculations the products those deserve to get more attention to make profits for the company in accordance with the 80-20 rule or Pareto analysis. এখানে তাহলে প্রফিটের কথা বলছে, তাহলে আপনি করবেন কি এইরকম অঙ্ক পেলে এই যে প্রফিটটা দেওয়া আছে, দেখেন এটা কিন্তু সাজিয়ে দেওয়া নেই। প্রথমেই এই অঙ্কটাকে আপনার খাতায় এর এই পাশে আরো দুটো কলাম দরকার হবে, একটা হবে ওই পার্সেন্টেজের কলাম আর একটা কিউমুলেটিভ পার্সেন্টেজের কলাম, তাই না? আরো দুটো কলাম সহ আপনি টেবিলটা কনস্ট্রাক্ট করবেন। প্রথমে ওই টেবিলের আপনি খাতায় যে টেবিলটা এইরকম তৈরি করবেন, এটা আছে কলাম আছে 3টা, এর সঙ্গে আরো দুটো দিলে 5টা, রো একটা বাড়াবেন টোটালের রো, কারণ এটা যোগফল বের করতে হবে। তা সেই জন্য এই 5টা কলাম সহ টেবিলটা খাতায় তৈরি করে প্রথমে এ বি সি ডি, এইটা তো এই অ্যালফাবেটিক্যালি এটা সাজানো আছে, আপনার এই অ্যালফাবেটিক না, আপনি এইদিকে তাকাবেন যে আপনাকে যেহেতু এই যে এখানে বলছে এই যে দোজ deserve to get more attention to make profits, এই যে প্রফিট আপনাকে সবচেয়ে বেশি দেয়, তাহলে আপনার সবচেয়ে বেশি প্রফিট দেয় সেইটা উপরে দিতে হবে। সবচেয়ে বেশি প্রফিট দেয় কোনটা? আই। আই। তাহলে আপনার খাতার যে টেবিলটা সেইটার প্রথম এর সোজাসুজি এখানে দেবেন আই 12 10 144, ঠিক আছে? তারপরে দ্বিতীয় কোনটা? 120 এ, তারপরে দ্বিতীয় হবে এ, তৃতীয় হবে ডি 100। এইভাবে আপনি বড় থেকে ছোট সম্পূর্ণ এটাকে মানে রিঅ্যারেঞ্জ করবেন, করার পরে এইটার যোগফলটা বের করবেন। আমি জানি না যোগফল কত, এই যোগফলটা বের করলে এই যে পরের এই যে কলাম যে পার্সেন্টেজ, সেটা ওইভাবে আপনি সবচেয়ে বড় প্রথমটা হচ্ছে 144, তাহলে 144কে ওই যোগফল দিয়ে ভাগ করবেন, ভাগ করলে এখানে এই যে কত পার্সেন্ট সেটা চলে আসবে, ঠিক আছে? আমি জানি না, যদি অঙ্কটা যদি স্লাইডে করা থাকে পরে আমি এটা আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করছি, দেখি। তা এখানে কিভাবে করা হলো এবার বুঝতে পারছেন? স্যার টোটাল যোগ ক্লিয়ার। হ্যাঁ, এখন বলেন এই যে প্যারেটো অ্যানালাইসিসের যে অঙ্ক আলাপ করলাম, দেখালাম, আপনাদেরকে দিলে এটা করতে গেলে কোনো সমস্যা হবে কিনা বলেন? না স্যার, মানে ইনশাআল্লাহ পারবো। ইউনিট সেলসটাকে জাস্ট অ্যাসেন্ডিং অর্ডারে সাজায় নিলে আমার কাজ কমপ্লিট। হ্যাঁ, অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে তারপরে টোটালটা বের করবেন। তবে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবেন কিন্তু এই যে যেটা বলে সেইটা, আবার এই যে এই কলাম সাজায় কিন্তু সাবধান। জি, বুঝতে পারছেন? জি স্যার। ওই অঙ্কটা থেকে বললাম না, ওখানে যেরকম বলছে প্রফিট, এখানে বলছে টার্নওভার বা সেলস। এখানে যেহেতু সেলস এর কথা বলছে, অর্থাৎ সেলস এর কলামকে অ্যাসেন্ডিং অর্ডার অনুযায়ী এইটাকে ঠিক করবেন, তারপরে বাকিগুলো যেখানে যায়। কিন্তু খবরদার আবার আরেকটা করে বসে থাকেন না, তাহলে কিন্তু আবার মানে স্যার 80% তো আমার আছেই স্যার। যদি আমার কোনোটা 78 বা পরের কিউমুলেটিভ টোটাল 81 থাকে, তখন আমি কোনটা নিব? 78 নাকি 81 বা 78 নেন, যে কোনোটা নিতেই অঙ্ক কারেক্ট হবে। তবে আমার ধারণা আপনাদেরকে যে অঙ্ক দেবে ওইভাবে মিলাই দেবে যাতে 80 হয়। তবে আবার আমার কথার উপর আবার 100% আপনি ভালো কোশ্চেন রেজ করছেন। এইটা ওই যে বললো না যে 80-20 মানে যে 80-20 হইতে হবে এমন কোনো কথা নেই। এটা হতে পারে কেউ ধরবে 78, কেউ ধরবে 81, দুটোই কারেক্ট। আমার তো 80 এর কাছাকাছি যেটা সেটা নিলেই তো মনে হয় সবথেকে ভালো হয়। আমার তো মূল উদ্দেশ্য যে আপনি কত পার্সেন্ট দিলেন না, আপনি অঙ্কটা বুঝতেছেন কিনা সেইটা আমার জানা দরকার। তারপরে আপনি আপনার কর্মজীবনে কোনটা অ্যাপ্লাই করবেন সেটা আপনি নিজেই টের পাবেন, এই টেকনিক যদি জানা থাকে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমরা আবার একটু তাহলে ওখানে যাই। আচ্ছা, এখানে যে সমস্ত বিষয় আমরা কথাবার্তা বললাম সেইগুলোই আছে। তারপরে স্লাইডে কি আছে? এইটা
এইটা প্যারেটো ওই পর্যন্তই শেষ। এখন আর যেগুলো আছে এগুলো আসলে ওই যে আগে আপনাদেরকে যে অঙ্ক গুলো করাইছি ওই বিষয়গুলোই আছে, একটু এগুলো আপনাদের বই থেকেই নেওয়া। তা বইটা তো মনে হয় গতদিন আমি আলাপ করেছিলাম কিছু, তাই না? আচ্ছা, এগুলো তো গতদিন আমি কথাবার্তা বলেছিলাম। তারপরেও আমার স্লাইডটা একটু দ্রুত উল্টিয়ে যায়, দেখা যাক কি হয়। এইটা কি? এইটা তো এইটাও গতদিন আমাদের বই থেকে মনে হয় আমরা আলাপ করেছি, বই থেকে এগুলো সবই আলাপ হয়ে গেছে। এই যে আরের এই অঙ্কটা তো গতদিনই যে আমরা আলাপ করেছি, তাই না? যারা ছিলেন, অনেকেই ছিলেন না অবশ্য। ঠিক আছে, তাহলে আমি এই ইসের আপনার এই চ্যাপ্টারটা এখানেই শেষ করে আমি আরেকটা শুরু করে দিই, কি বলেন? আমাদের ওকে। এরপর যেটা আছে সেটা সামারাইজিং এন্ড অ্যানালাইজিং ডাটা 2 যেটা। হ্যাঁ, সামারাইজিং এন্ড অ্যানালাইজিং ডাটা 2। আচ্ছা, তাহলে 1 হয়ে গেল। 1 এর এমনি আর কারোর আশা করি কোনো সমস্যা নেই, তারপরেও যদি থাকে আপনারা সেগুলো মার্ক করে রাখেন, আমি পরে আবার এগুলো দেখব। সামারাইজিং এন্ড অ্যানালাইজিং ডেটা 2, এইটা আমি ক্লোজ করে দিচ্ছি। কোনটা? এইটা আমাদের সিলেবাস যেটা, এটার আগেরটাই যে ছিল, যেটা ছিল ওইটারই কপি করা এখানে। এরপরে আসেন, এইটা আপনাদের বইতে সম্ভবত এইটা 4। অনেকের এডিশন চেঞ্জের কারণে অন্য চ্যাপ্টার হতে পারে, দেখা যাক। হ্যাঁ, এই যে এই বিষয়গুলো, তবে এই বিষয়গুলোর ভিতরে এরিথমেটিক মিন, মিডিয়ান, মোড, রেঞ্জ, সেমি ইন্টার কোয়ান্টাইল রেঞ্জ, এইটা আপনাদের সিলেবাসে নাই, এটা পরের এডিশনে আসছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এই শুধুমাত্র এই মাঝখানের একটা সম্ভবত বাদ যেতে পারে, ওইটা আমি দেখবো। এছাড়া আমার স্লাইডে আরো কিছু বেশি জিনিস আছে যেগুলো ওই আমি স্কিপ করে যাব পরে। তা আপনারা বইটা একটু খোলেন, তারপরে এইটাও দেখি। নাম্বার 96। প্রথমেই যেটা আছে, আচ্ছা এখানে আমরা তাহলে আমরা এখান থেকে কি জানবো, যে এরিথমেটিক মিন, এই মিন কিন্তু অনেক রকমের আছে। তা আমরা এখান থেকে শুধু এরিথমেটিক মিনটা শিখবো। আর মিডিয়ান মোড এইগুলো শিখবো, এগুলো এক ধরনের মিন, মিডিয়ান মোড এইগুলো, কিন্তু যে হারমোনিক মিন আরো কি কি আছে এগুলো সব এখানে আমাদের সিলেবাস নেই। তা এরিথমেটিক মিন, মিডিয়ান, মোড, আমি প্রথমে সবগুলো সম্পর্কে একটু বলে যাই, তারপরে আমি ওইটাই যাই। এরিথমেটিক মিন হচ্ছে যে আমাদের সবগুলোর ডেটা যোগ করে তাকে সংখ্যা দিয়ে ভাগ দিলে বেড়ে গেল। কিন্তু সমস্যাটা হচ্ছে যে যখন আমরা হিউজ ডাটা নিয়ে কাজ করব, তখন আসলে ইন্ডিভিজুয়াল সব ডাটা যোগ করা সম্ভব হয় না। টাইম, কস্ট, তারপরে ভুল যাওয়ার সম্ভাবনা, বিভিন্ন কারণে। তখন আমরা আশ্রয় নিই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের। তখন ওই যে ফ্রিকোয়েন্সি টেবিল কনস্ট্রাক্ট করে সেখান থেকে আবার এরিথমেটিক মিন কিভাবে বের করতে হয় আমরা এটা দেখব। মিডিয়ান, মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা, মনে হয় বাংলায় করা আছে।
এখানে যদিও বলতে গ্রাফিক্যাল মেথড, আমরা আসলে এটা গ্রাফিক্যাল না করে ম্যাথমেটিক্যাল মেথডেই যাব বেশি, কারণ ওই এবং গ্রাফিক্যাল মেথডটাও আমরা দেখবো যে ওখান থেকে কিভাবে বের করতে হয়, দুটোই শিখবো আমরা। এবং আপনাদের যে কোশ্চেন আসছে এ পর্যন্ত খুব কমই দেখা গেছে যে কোন মেথডে করবেন এটা উল্লেখ করে দিচ্ছে। যদি উল্লেখ করা না থাকে তাহলে আবার দেখা গেছে যে সব স্টুডেন্টরাই ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করে ওইটাই করে, ওইটাই সহজে বের হয়ে যায়। তারপরে মোডের বাংলা সম্ভবত প্রচুরক। মোড, আচ্ছা মিডিয়ান হচ্ছে যে মিডল টার্মটা আর কি। এখন মিডল টার্ম কখনো একটা পাওয়া যায়, কখনো দুটো পাওয়া যায়। যদি জোড় সংখ্যা হয়, মনে করেন 4টা ডাটা দেওয়া আছে, 4টে ডাটা থাকলে এর মধ্যবিন্দু হবে কিন্তু এই পাশে 2টা ওই পাশে 2টা, মাঝখানে যেখানে কোনো ডাটা নেই ওই ক্ষেত্রে ওই মাঝখানের দুটো ডাটাকে যোগ করে 2টা ভাগ করে দিতে হয়। মোড হচ্ছে প্রচুরক, যে অনেক ডাটার ভিতরে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আসছে সেইটাই হচ্ছে মোড। রেঞ্জ হচ্ছে যে ডেটার মিনিমাম ম্যাক্সিমাম এর ভেরিয়েশনটা কিরকম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এইটা একটু আলোচনা এর আগে করেছিলাম যে ডেটা গুলো আসলে এই যে অ্যারিথমেটিক মিন যেটা বের করলাম, এই মিন থেকে আসলে এই ইন্ডিভিজুয়াল ডেটা ডিসটেন্স গুলা কতটা কাছাকাছি বা কতটা দূরবর্তী সেইটা ইন্ডিকেট করে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ভেরিয়ান্স, এইটা আমরা এগুলো দেখবো, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকেই পরের যেগুলো আছে এগুলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনেরই কিছুটা এক্সটেনশন। আমরা প্রথমেই চলে যাই অ্যারিথমেটিক মিনের দিকে। অ্যারিথমেটিক মিনটা দেখেন যে আনগ্রুপ ডাটা। গ্রুপ ডাটা হচ্ছে যেগুলো যে ফ্রিকোয়েন্সি টেবিলের সাথে গ্রুপিং করে নেওয়া হয় সেইগুলোকে বলা হয় গ্রুপ ডাটা। আর এটা হচ্ছে আনগ্রুপ ডাটা, যেটা আমি ওই ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করব না করে মিন বের করব। তখন করা হয় কি, সব কয়টাকে যোগ করা হয়, যোগ করে নাম্বার অফ আইটেম হচ্ছে n, অতএব n দিয়ে ভাগ করলে আমার এই যে এক্স বার, যেটাকে অ্যারিথমেটিক মিন আমরা বলছি, এটা ডাইরেক্ট মেথড বলা হচ্ছে, এটা বের হয়ে যায়। এখন এই সাইন গুলা সম্পর্কে সবার পরিচিতি আছে কিনা, সবাই বোঝেন কিনা যে এই যে একটা মানে কি বলবো যে ওই নেগেটিভ দিকে 90 ডিগ্রি কাজ করে একটা এম এর মতো, এটাকে সিগমা বলা হয়, ক্যাপিটাল সিগমা। এই ক্যাপিটাল সিগমা হচ্ছে সামেশন সাইন। এবং আপনারা যদি একটা এক্সেল শিট খোলেন দেখবেন যে এই এক্সেল শিটেও কিন্তু এই যে দেখেন এই যে কর্নারে একটা এই যে সাইনটা আছে না, দেখা যায়, এটা হচ্ছে সামেশন টাইম, অটো সাম লেখা, মানে হচ্ছে ওই সাইনটা ইউনিভার্সালি ধরে নেওয়া হয় যে ওইটা হচ্ছে যোগ, সামেশন মানে যোগের চিহ্ন, মানে এর এই পাশে যা আছে সবগুলো যে যোগফল বের করে হয়েছে এটা মিন করে। আর এই যে এখানে যেটা লেখা, আমি কিসের যোগফল বের করলাম, এক্স এর, সেই জন্য এখানে এক্স এর সাথে যেহেতু একটা সাবস্ক্রিপ্ট আছে 1 2 3 4 5 এইভাবে এন পর্যন্ত, এই জন্য এইটাকে কমনলি আই দিয়ে দিচ্ছি আমি। আই মানে 1 ও বোঝায়, এটা ভেরিয়েবল, আই মানে 1 ও বোঝায় 2 ও বোঝায় 3 4 5 এইভাবে। তাহলে আই এর মান কত হতে পারে, 1 2 3 4 এইভাবে আপ টু ক্যাপিটাল এন পর্যন্ত হতে পারে। সেই জন্য এই যে সামেশনের দুইটা যে লেগ আছে, এই লেগের নিচে হচ্ছে মিনিমাম ভ্যালুটা আই ইকুয়াল টু 1 হতে পারে, উপরে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা আই ইকুয়াল টু ক্যাপিটাল এন হতে পারে। তাহলে বুঝতে পারছেন যে চিহ্নটার সিগনিফিকেন্স কি? স্যার আরেকবার একটু বলেন। এই যে সামেশন মানে হচ্ছে যোগফল, মানে এই যে টার্মগুলো আমি যোগ করলাম এইটাকে সংক্ষেপে বোঝানোর জন্য এই চিহ্নটা দিলাম। এখন সামেশন কিসের সাম, এক্স এর সাম, এক্স এর সাথে আবার সাবস্ক্রিপ্ট আছে 1 2 পরে 3 4 5 এইভাবে এন পর্যন্ত। মনে করেন 1000টা ডাটা আছে, তাহলে এই লাস্টে এন এর মান হবে 1000, তাই না? 50টা ডাটা আছে, তার মানে এন এর মান হবে 50, তার মানে n1 n2 n3 n4 এইভাবে n50 পর্যন্ত আছে। তাই এইটাই বোঝানোর জন্য এক্স আই, আই এর মান হচ্ছে 1 to n, 1 to 50, 1 to 1000,
তা Okay, sir. আই এর মান সবচেয়ে ছোট হচ্ছে 1, সবচেয়ে বড় হচ্ছে n, মনে করেন 50, তাহলে ছোটটা হবে i ইকুয়াল টু 1, মিনিমামটা হবে নিচেই, ম্যাক্সিমামটা লিখে দিতে হবে উপরে, এইটাও i ইকুয়াল টু n। আমরা যেখানে এখানে i ইকুয়াল টু লিখছি ওখানে আর i দ্বিতীয়বার লেখার দরকার নেই, লিখলেও ভুল হবে না। তা এইটাই হচ্ছে উপরের অংশটা সংক্ষিপ্ত জি, রূপ, স্যার। আর নিচে nটা বসে গেল। আর এইটা জেনারেল আমরা এইভাবে লিখি, ওই সমস্ত i জি, স্যার। নিচে পড়ছে। সামেশন x বাই n, মানে x এর যতগুলো ভ্যালু আছে সবগুলো যোগ করব, যোগ সেটা করে হচ্ছে n দিয়ে summation। ভাগ করব। তাহলে ক্লিয়ার? জি, স্যার। এখন নিচের एग्जांपलটা দেখেন, এটা আপনাদের বইতেই আছে। এটা বইতেই আছে, এটা एग्जांपल ইলাস্ট্রেশন 1। এখানে কি বলছে, a shopkeeper is about to put his shop up for sale. As part of the details of the business, he wishes to quote the average weekly takings. সে গড়ে প্রতি সপ্তাহে কত করে আয় করে সেই থেকে বের করতে চাচ্ছে। The takings in each of the last 6 weeks, গত যে 6টা সপ্তাহ গেছে এই 6টা সপ্তাহে তার সেল ছিল এরকম। প্রথম সপ্তাহে ছিল 1120 পাউন্ড, দ্বিতীয় সপ্তাহে 990 পাউন্ড, in third week it was 1040 pounds, in fourth week it was 1030 pound, then 1105 pound, and the latest one 1015 pound. These were the earnings of last 6 weeks. Determine the mean weekly takings that the shopkeeper could quote. আপনারা কিন্তু এই টার্মগুলো, এই ভাষাগুলো একটু পড়বেন, মনে করবেন না যেখানে মিন বের করতে বলছে এই সমস্ত না পড়েই যোগ করে ভাগ করে দিই 6 দিয়ে হয়ে গেল, অঙ্ক তো হয়ে গেল। কিন্তু অনেক সময় কিন্তু এর উপরে কমেন্টস চাই, তারপরে আপনার কাছে আসলে ওইটাই চাচ্ছে কিনা সেইটাও দেখতে হবে। এখানে যেরকম বলছে কি মিন উইকলি টেকিংস, এই টার্মগুলো যেন একটু, এই যে উইকলি টেকিংস আবার কি জিনিস, তা এইগুলাই যে টেকিংস কি জিনিস এইটা বুঝতে হলে যে ফার্স্ট লাইন এটা আসলে সেলস। তা এইভাবে এখন এইটার আমি কিভাবে বের করব, কিছুই নাই, যে ফর্মুলা, এই সব কয়টা যোগ করব, যোগ করে কয়টা আছে 1 2 3 4 5 6 6 দিয়ে ভাগ করে দেব, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এই যে দেখেন x bar to summation x by n, summation x means ওই কয়টার যোগফল 6300, নিচে 1500। তাহলে এখন দোকানদার বলতে পারবে বা সেলার বলতে পারবে আমি গড়ে সপ্তাহে 1050 পাউন্ড সেল করি। ঠিক আছে, বোঝা গেল? এরপরে আছে বি নাম্বার, দেখেন নামটা দেওয়া আছে শর্টকাট মেথড। এখন বলবেন যে স্যার শর্টকাটটাই তো দেখতে একটু ঝামেলা মনে হচ্ছে, তাই না? কিন্তু যখন আমরা টেবিলে যাব, ফ্রিকোয়েন্সি চলে আসবে, তখন কিন্তু মনে হবে যে এইটা আসলেই শর্টকাট মেথড। এখন শর্টকাট মেথডের এই যে এখানে কোনটা কি মিন করছে, এই যে দেখেন x বার ইকুয়াল টু a প্লাস সামেশন d বাই n, ডিটা কি? মনে করেন যে অনেকগুলা, এই অঙ্কটাই ধরেন, এই অঙ্কটাই আপনার 6টা ফিগার আছে, আপনি শর্টকাট মেথডেই করতে চান, যদিও এই অঙ্কটা শর্টকাট মেথডে করলে পরে আরো বেশি সময় লাগবে, বেশি ঝামেলা হবে বলে আমি মনে করি, তবু এইটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। যেমন এখানে 1050 হলো আপনার গড় বেরোলো, এইটা এক্সাক্ট মিন, মানে এইটা 100% সত্য যে মিন, এরিথমেটিক মিন 1050, এইটাই 100% কারেক্ট অ্যান্সার। এখন আপনি মনে করেন যে না, আমার 6টা ফিগার আছে, দেখি তো হাইয়েস্ট আছে 1120 আর লোয়েস্ট আছে 990, মাঝখানে এগুলো আছে। আচ্ছা ঠিক আছে, আমি 1030 কে ধরে নিই অনুমিত গড়, অ্যাসিউমড, এই অ্যাসিউমড মিন, ঠিক আছে 1030, সাপোজ 1030 কে ধরে নিলাম, এইটাই হচ্ছে এ। ওই যে যেটাকে আমি মনে করব যে গড় আমি ধরলাম এত, সেইটাই হচ্ছে এ। বোঝা যাচ্ছে?
এখন 1030 কে আমি ধরে নিলাম যে এই অঙ্কটার এরিথমেটিক মিন। তাহলে এখন ডি বের করতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে। ডি মানে হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য অ্যাকচুয়াল ফিগার এন্ড দ্য অ্যাসিউম মিন। যেমন প্রথমটা হলো 1120, আমি ধরলাম 1030, ডিফারেন্স কত? 10 90 হ্যাঁ? 100 কত 90 নাকি? জি স্যার 90 90 90 স্যার 90 স্যার হ্যাঁ 90। আবার এই যে 990 মাইনাস 1030, এখানে ডিফারেন্স কত? 40 40 হ্যাঁ 40 40 স্যার মাইনাস 40, কিন্তু আপনি একমুখী বিয়োগ করবেন। এইটা 11, যদি যে কোনোটাই করতে পারেন আপনি। 1030 থেকেও সব কয়টা বাদ দিতে পারেন, অথবা সব কয়টা থেকে 1000। সাধারণত এইটা ফলো করা হয়, অ্যাকচুয়াল মাইনাস অ্যাসিউম, অর্থাৎ 1120 মাইনাস অ্যাসিউমড 1030, তাহলে বিয়োগ করে হলো কত? 90 বললেন, তাই না? প্লাস, এইটা হলো প্লাস 90। তারপরে 990 মাইনাস 1030, এইটা বললেন কত? মাইনাস 40। মাইনাস তাহলে প্লাস 90 মাইনাস 40 কত হলো যোগ করলে? 50। তাহলে এই দুটো নেট থাকলো প্লাস 50। তারপরে 1040 মাইনাস 1030, 10। 10 তাহলে 50 আর Plus 10 10 60 হলো। তারপরে 1030 থেকে 1030 বিয়োগ করলে 0, তাই না? সুতরাং এটা বাদ। তারপরে 1105 মাইনাস 1030, 75 এইটা হচ্ছে 75 নাকি? 75 স্যার। জি স্যার 75। আর আগে ছিল কত? 60 স্যার 60 হ্যাঁ? এর ছিল স্যার 60 আর 75 কত হয়? 135 135, এটা খেয়াল রাখবেন। তারপরে 1015 মাইনাস 1030, স্যার মাইনাস মাইনাস 15। তাহলে মাইনাস 15 আগে ছিল কত? 135 না? 35 কত হয়? 120 টাকা স্যার 120 120 মাইনাস 15 হবে না কত হয়? 1015 থেকে 120 হবে 1030 1015 এটা থেকে প্লাস হবে স্যার শেষে তো প্লাস হবে কেন প্লাস হবে? স্যার মাইনাস 15 1030 থেকে 1015 মাইনাস হইছে সো এখানে 15 তো প্লাস থাকতেছে স্যার 1030 1120। 1030 থেকে স্যার হ্যাঁ মানে 1000 x মাইনাস x হলো 1030 আর a হ্যাঁ। হলো x হচ্ছে 1015 এ হলো 1030। দুটো আমি তো অ্যাসিউম 1030 ধরছি, অন্য বইতে কি আছে ওইদিকে তাকায়েন না, এখানে আমি যা বলছি সেটা করেন। আমি তো Okay, sir, এর মান 1030 ধরে নিচ্ছি। ওকে স্যার তাহলে 120 এখানে কত টাকা। হলো? 135 থেকে আবার 15 বাদ যাবে, তাই না? 120 স্যার জি স্যার 120 120। তাহলে সামেশন ডি এর মান হলো 120, আর নিচেই কত এটার মান? 6। তাহলে 120 কে 6 দিয়ে ভাগ দিলে কত হয়? 20। আর এখানে কত ধরেছিলাম? 1030 20 যোগ করলে 1050 হয়েছে না? জি স্যার তাহলে বুঝতে পারছেন যে এই যে অ্যাসিউমড মিন, এই যে শর্টকাট মেথড হবে। হ্যাঁ এটাই তো বেশি সময় লাগছে। জি স্যার না, এইটা এই অঙ্কের জন্য এটা তো স্যার সময় সাপেক্ষ এটা শর্টকাট কিভাবে হবে এইটা এই অঙ্কের জন্য ওই যে সেটা তো আগে আমি বলে নিলাম। এই যে দেখেন ওই অঙ্কটাই আমি এখানে কত ধরেছিলাম? 1000 ধরেছিলাম, তাই না? এখানে ধরেছিলাম 1000। দেখেন তাতে কি হলো? সব ডিফারেন্স বের করলাম, প্লাস মাইনাস প্লাস প্লাস প্লাস। আপনি ইচ্ছা মতো যা ইচ্ছা তাই ধরতে পারেন। আর একজন আমি ওইটা 1030 ধরেও অঙ্কটা মিলিয়ে দিলাম, তাই না? আর একজন 1020 ধরলো, তার অঙ্কও মিলবে। ঠিক আছে? আলটিমেটলি অ্যান্সার কিন্তু এইটাই আসে। তবে ওই যে ওই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে যখন ডেটা অনেক বেশি হয়ে যায়, একটু এদিক ওদিক হতে পারে, ওইটা কোনো বিষয় না। তাহলে বোঝা গেল যে শর্টকাট মেথড আর ডাইরেক্ট মেথডের ডিফারেন্সটা কোথায়? জি স্যার এবার আসি তো এইটা কি জিনিস আছে দেখেন। এইটাও মনে হয় আপনাদের বইয়ের ক্লাস সেশন 2।
Illustration 2. A company is implementing an efficiency drive, and as part of a leaflet it is to distribute to its employees, it wishes to point out the average daily absenteeism rate. The following data is collected from the records of a sample of 200 working days. Compute the sample mean number of absentees per day. একটা কোম্পানি, এটা পড়ে আগে বুঝতে হবে অঙ্কটা যে এটা কি বলছে। এইসব অঙ্কগুলো খুব সহজ। এটা তো মিন বের করতে বলছে, ঠিক আছে, আমার তো শর্টকাট মেথড জানাই আছে, ওইভাবে করে দিই। কিন্তু এই সীমার বইতে একটা বিষয় ভিতরে দেখা যাবে যে একটা ওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছে, তাহলে অঙ্কর পুরো জিনিসটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে। তা এই জন্যে অঙ্কটা বললাম, এই অঙ্কটা মেইনলি বোঝাচ্ছে যে সে বছরের ধরেন যে 200 দিন, 200 ওয়ার্কিং ডে, এই 200 ওয়ার্কিং ডে রেকর্ড দেখলো, অ্যাটেন্ডেন্স রেজিস্টার দেখলো যে এমপ্লয়ির অ্যাবসেন্স কিরকম ছিল, অনুপস্থিতি কিরকম ছিল। দেখলো যে 200 দিনের ভিতর 9 দিন কোনো এমপ্লয়ি অ্যাবসেন্ট ছিল না, সবাই প্রেজেন্ট। 28 দিন একজন করে অ্যাবসেন্ট ছিল, 51 দিন 2 জন করে অ্যাবসেন্ট ছিল, 43 দিন 3 জন করে অ্যাবসেন্ট ছিল, 29 দিন 4 জন করে অ্যাবসেন্ট ছিল, 18 দিন পাওয়া গেল 5 জন করে অ্যাবসেন্ট ছিল, 10 দিন পাওয়া গেল 6 জন করে, এইভাবে 5 দিন পাওয়া গেল সর্বোচ্চ 8 জন পর্যন্ত অ্যাবসেন্ট ছিল। অঙ্কটা পড়ে কি বোঝা যাচ্ছে যে আসলে অঙ্কটা কি বোঝাচ্ছে? তাহলে বলছে যে এইটার compute the sample mean number of absentees per day। এই অঙ্কটা আমরা এইভাবে করলাম। দেখেন শর্টকাট মেথড নাকি এইটাও, এইটার কি আর মেথড বলবো, এইটাও ওই ডাইরেক্ট মেথডই বলতে পারেন যে সামেশন x ডিভাইডেড বাই n। এখন এইটা করারটা নিয়ম কি, সেটা হচ্ছে এই কলামটা আমার দেওয়া আছে, এইটাও দেওয়া আছে, এইটার যোগফলটা বের করলাম 200, এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। ফর্মুলা হচ্ছে এইটা ওয়েটেড এভারেজ একটা ওয়েটেড একটা ফিগার বের করতে, 0 × 9 = 0, 1 × 28 28, 2 × 51 102, 3 × 43 129, টোটাল বের করে যোগ করে দেখলাম যে এটা হয় 614, আর মোট ডে হচ্ছে 200। তাহলে 614 কে 200 দিয়ে ভাগ দিলে 3.07, গড়ে প্রত্যেকদিন 3.07% পারসন। এখানে কিন্তু আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই, ওই যে সেই ডিসক্রিট ভেরিয়েবল আর কন্টিনিউয়াস ভেরিয়েবল খেয়াল আছে? এখানে বলেছিলাম না যে মানুষের ক্ষেত্রে পয়েন্ট হয় না, কিন্তু এখানে কিন্তু আবার এই ডিসক্রিট ভেরিয়েবল কিন্তু আবার 3.07 এখানে কিন্তু মিনিংফুল। তার মানে এখান থেকে বুঝতে পারছেন গড়ে প্রত্যেকদিন 3 জনের বেশি লোক অনুপস্থিত থাকে, এইটা হচ্ছে কনক্লুশন। স্যার এটা স্যার আমরা ফ্রিকোয়েন্সির কলাম তো এফ বা সামেশন এফ নিলাম, স্যার কলাম 1 এবং কলাম 2 এই দুটো তো স্যার শুধু সামেশন এক্স হলো, স্যার এই দুটো সামেশন এফ এক্স হবে না? এইটা আমি কিন্তু দেখেন অঙ্কটা একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু কোথাও ফ্রিকোয়েন্সি ব্যবহার করি নাই কথাটা, এই জায়গাটায় হবে সামেশন এফ অফ এক্স, ঠিক আছে, এখানে আমার এফ ব্যবহার করাটাও ঠিক হয় নাই। এইটা খেয়াল করেন যে এখানে কিন্তু আমি বলি নাই যে এটা ফ্রিকোয়েন্সি কলাম, স্যার উপরে লেখেন নাই, কিন্তু নিচে তো সামেশন এফ দেয়া। আমি শুধু বলছি যে এখানে এই দুটো গুণ করে করে এটা আসলে ওয়েটেড এভারেজ, তাই না? বাজারে আমি ব্যবসা করি, যায় মনে করেন যে ওই পাট কিনে বিক্রি করি, তা পাট কিনলাম 1 মণ 900 টাকা, আর কিনলাম 950 টাকা, আর 1 মণ কিনলাম 800 টাকা, আর 1 মণ কিনলাম 1100 টাকা, তাহলে 4 মণ কিনলাম, তাহলে গড়ে প্রতি মণ আমার কত হলো কিভাবে বের করব, তাই না? এইটা তো বোঝেন যে কিভাবে গড়ে বের করতে হবে। এটা তো স্যার অ্যারিথমেটিক মিন যেটা সেটা জাস্ট এইটাই, এই অঙ্কটাও তাই। স্যার নাম্বার অফ ডেজ টা কি ফ্রিকোয়েন্সি না? হ্যাঁ স্যার নাম্বার অফ ডেজ টা কি ফ্রিকোয়েন্সি না নাকি অবশ্যই
অবশ্যই ফ্রিকোয়েন্সি। না স্যার আপনি কিন্তু বললেন যে ধীরে ধীরে যাচ্ছি। এই যে দেখেন, এই যে হতাশ হয়েন না, এই যে না স্যার আপনি বলছেন ঠিক হয় না, এজন্য জিজ্ঞেস করতেছিলাম আবার। হ্যাঁ, ঠিক হয় না মানে যে এটা কিন্তু ফ্রিকোয়েন্সির সাথে পরিচিতি গড়ে তোলার জন্যই আর কি। এই যে আপনাদের এই বইতেও কিন্তু ফ্রিকোয়েন্সি কথাটা দেখেন, ওই যে এক্সাম্পল যেটা করে সলিউশন দেওয়া আছে আপনাদের বইতে দেখেন, এফ টার্মটা একদম নিচের দিকে ব্যবহার করছে। এটা কিন্তু উপরে যে সলিউশনটা দেছে এখানে এফ আনে নাই, এফ আনছে অনেক নিচেই। এটা জাস্ট হচ্ছে যে স্টেপ বাই স্টেপ আপনি সরাসরি এফ ইউজ করে অঙ্ক করবেন, কোনো সমস্যা নেই। এটা জাস্ট প্রিলিমিনারি স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য ধাপে ধাপে ওই পর্যায়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার দেখেন এইটা হচ্ছে অ্যারিথমেটিক মিন গ্রুপ ডাটা ডাইরেক্ট মেথড। এই যে যেটার কথা আপনি বলতেছিলেন যে এফ কই গেল, এফ আর ডি আছে এখানে কিন্তু, তবে এখানে ডাইরেক্ট মেথড এফ, এখানে মনে হয় একটু গোলমাল আছে। এখানে গোলমাল আছে, গোলমালটা হচ্ছে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ স্কেল। আচ্ছা, এই ফর্মুলাটা সরাসরি আপনারা করেন না, কপি করেন না, এইটার এক্সপ্লেনেশনটা আমি পরে একটু দেখে নিই, তারপরে বলবো। এখানে দেখেন এক্সাম্পলটা দেখেন, ওইদিকে ফর্মুলার দরকার নেই। হ্যাঁ, এই যে ফর্মুলাটারে যে ডিটা আছে না, এই ডি এর জায়গায় এক্স হবে, বুঝতে পারছেন? সামেশন এফ অফ এক্স বাই এন। এখন এক্সটা কি? এক্স হচ্ছে যে ওই ক্লাসের মিডল পয়েন্ট, এই যে এক্স, এক্স ইকুয়াল টু মিড পয়েন্ট অফ ভেরিয়াস ক্লাস। এই জায়গায় ডি এর জায়গায় এক্স হবে। অঙ্কটা এখানে একটু গোলমাল আছে, এটা আপনারা এখন একটু নোটের সময় ঠিক করে নিয়েন, বা আপনাদের ইসে আছে যদি থাকে, যদি ওই কি বলে ওইটাকে ম্যাটেরিয়ালে থাকে, এই ডিটা কেটে এখানে এক্স বসিয়ে নিন। এই জায়গাটাই দেখেন যে আমরা কিভাবে এই ধরনের অঙ্কগুলো করি, যে এফ দেওয়া আছে, এক্স দেওয়া আছে, এফ অফ এক্স গুণ করে যেটা গুণফল হবে সেইটাকে সামেশন এফ যেটা হয় সেটা দিয়ে ভাগ করলে অঙ্ক হয়ে যাবে। এই অঙ্কটা আপনাদের বইয়ের টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1, এইটা লম্বা ভাবে আছে, আমি স্পেস বাঁচানোর জন্য এইভাবে করে নিছি, হরাইজন্টালি করে নিছি। ঠিক আছে, ক্লিয়ার? স্যার জি স্যার, স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার পরীক্ষায় কি উল্লেখ থাকবে যে ডাইরেক্ট মেথড করেন বা শর্টকাট মেথড করেন এরকম? নো, ডাইরেক্ট ইনডাইরেক্ট কিছুই থাকবে না। আপনি অঙ্ক দেখেই বুঝতে পারবেন যে কোন মেথডে যাব। আচ্ছা, আমি জাস্ট হাফ মিনিট, আমি একটু ক্লোজ করে হাফ মিনিট টাইম নিচ্ছি আমি। ওকে, থ্যাংক ইউ স্যার। আমরা আবার শুরু করতে পারি। তাহলে এটা তো বুঝতে কারো কোনো সমস্যা নাই আশা করি। আমরা পরে আরেকটা এক্সাম্পলে যাই, এইটা দেখি। এখানে দেখেন যে এইটাও আপনাদের বইতে ইলাস্ট্রেশন 3, ইলাস্ট্রেশন 3 দেখেন। আবার বই থেকে পাওয়া যাচ্ছে এগুলো? আপনারা কি পাচ্ছেন সবাই? পাওয়া যাচ্ছে স্যার। আচ্ছা, আমার বইতে একরকম আছে, এই বইতে হয়তো অন্যরকম থাকতে পারে। এই যে এটা
424, আপনাদের অনেকের বইতে আবার অন্যরকম হতে পারে। তো এখানে বলছে যে as part of its preparation for a wage negotiation, the personnel manager of a company has collected the following data. এই পার্সোনাল ম্যানেজার, আমরা বলি না পার্সোনাল ম্যানেজার, এই যে খেয়াল রাখেন এটা কিন্তু পার্সোনাল ম্যানেজার না। এটা ক্লিয়ার আছেন তো সব? এগুলো সংশোধন করে নেবেন, ভবিষ্যতে তো বিভিন্ন প্রতিষ্ঠানের অনেকে এখনই চাকরি করেন, বড় বড় পোস্টে অনেকে আছেন, ভবিষ্যতে করবেন। পার্সোনাল ম্যানেজার, পার্সোনাল না, পার্সোনাল হচ্ছে ব্যক্তিগত, এটা হচ্ছে পার্সন সংশ্লিষ্ট। Of a company has collected the following data from a sample of pay slips. She wishes to be able to use the average weekly wage figure in the negotiation. Evaluate the mean of the sample. এখানে বলছে যে 80 থেকে 185 পর্যন্ত, মানে একটু কম, এভারেজ ওয়েজ ইন পাউন্ড উইকলি ওয়েজ এইরকম আছে 41 জন এমপ্লয়ি। 185 থেকে 90 57 জন, 90 থেকে 95 27 জন, 95 থেকে 200 পাউন্ড 23 জন, 200 to 205 15। এইভাবে আমার এই ডেটাটা দেওয়া আছে। চাচ্ছে কি ইভ্যালুয়েট দ্য মিন অফ দ্য স্যাম্পল, মিন বের করতে হবে। তা আমরা এই যে ফর্মুলায় কি শিখে আসলাম, ফর্মুলাটাই ওই যে কোনটা এটা, আচ্ছা দেখে নিই, ওই যে এক্স দিয়ে যে ফর্মুলাটার কথা বললাম, ডি এর জায়গায় এক্স, মানে হচ্ছে তাহলে এখানে এইটা তো এফ, এইটা এফ বোঝা গেল, তাই এক্স কোনটা, এক্স কোনটাকে নেব? এক্স হচ্ছে এই প্রত্যেকটা ক্লাসের মিড পয়েন্ট। এই যে দেখেন অঙ্কটা, উইকলি ওয়েজ ইন পাউন্ড 80 থেকে 185 এর মাঝখানে কত, মাঝামাঝি কত? 2.5। কিভাবে বের করবেন? দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, অথবা দুটোর ডিফারেন্স হচ্ছে 5, একে 2 ভাগ করলে 2.5, 180 সাথে 2.5 যোগ করে দিলাম, অথবা 185 থেকে 2.5 বাদ দিয়ে দিলাম। হ্যাঁ 2.5 বাদ দিয়ে দিলাম। তা এইটাই এইভাবে মিড পয়েন্ট, অর্থাৎ এক্স এর ভ্যালুটা সবগুলো বের করলেন, এফ এর ভ্যালু দেওয়া আছে, এই দুটো গুণ করে লাস্টে এফ অফ এক্স বের করলেন, এইটার যোগফল এইটার যোগফল, ওইটাকে এইটা দিয়ে ভাগ দিলে অঙ্কটা হয়ে গেল। সোজা না? জি স্যার। কারোর কি এই অঙ্ক বুঝতে সমস্যা হচ্ছে কিনা বা কঠিন লাগছে কিনা তাহলে সাড়া দিবেন, সবার কাছে সোজা নাও লাগতে পারে, ঠিক আছে? তাহলে hence the manager can use an average weekly wage of 190.60 pound in the negotiation. তাহলে বুঝলো যে আমি যে মনে করেন যে সিবি এর সাথে আলোচনা করব, কর্মচারী ইউনিয়নের সাথে, আমার মাথার ভিতরে একটা রাখতে হবে যে এভারেজ আছে হচ্ছে 190.60। এখন আমি চিন্তা করব কত বাড়াবো আর কত কমাবো। তা এই হচ্ছে আমাদের। এরপরে দেখি তার একটাই যাই, এখানে দেখেন তো উপরে অঙ্কটা কি আছে, এখানে প্রবলেম দেওয়া আছে 2টা। এইটা প্রবলেমও কোত্থেকে নিছি আমি জানি না, তবে একটু দেখেন, দি এভারেজ উইকলি ওয়েজ ফর এ গ্রুপ অফ 25 পারসনস ওয়ার্কিং ইন এ ফ্যাক্টরি। আচ্ছা আপনাদের একটু এমনি আলোচনা করি, মনে করেন যে আমাদের ফ্যাক্টরিতে গড়ে প্রত্যেকে বেতন পাই 25,000 টাকা। আসলে তো গড়ে পাই, ঠিক আছে, কিন্তু 25,000 টাকা এমন হইতে পারে কেউই পাই না, হয়তো কেউ 26,000 পাই, কেউ 20,000 পাই, কেউ 12,000 পাই, কেউ 40,000 পাই। এইভাবে সব কয়টা যোগ করে যখন টোটাল নাম্বার অফ এমপ্লয়ি দিয়ে ভাগ দিলাম হয়ে গেল 25,000। তাহলে গড়ে যদি বেতন 25,000 হয় আর আমাদের এমপ্লয়ি সংখ্যা যদি মনে করেন যে 100 জন হয়, তাহলে টোটাল বেতন কত? 2,50,000। তার মানে 25,000 গুণ 100, 25 লাখ স্যার।
25 লাখ। আচ্ছা যাই হোক, হয়তো ভুল যেতে পারে, এই দুটো গুণ করতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে একটা জিনিস আপনারা ক্লিয়ার কনসেপশন রাখবেন যে টোটাল বের করতে হইলে আমরা যেরকম গড় বের করলাম, মিন বের করলাম, সেখানে টোটালকে নাম্বার দিয়ে ভাগ দিলাম, ইকুয়াল টু মিন, মিন ইকুয়াল টু টোটাল বাই নাম্বার। এইটাকে এদিক ওদিক করে বিভিন্ন জিনিস বের করা, যেমন তাহলে নাম্বার সমান কত, নাম্বার হবে টোটাল ডিভাইডেড বাই মিন। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। টোটাল ইকুয়াল টু হবে মিন ইনটু নাম্বার। ক্লিয়ার? স্যার আগের সূত্রটার জায়গায় শুধু যার যেটা আছে সেটা বসাই দিলে হবে, আর যেটা থাকবে সেটা আমাদের বের করতে হবে। এইটা হ্যাঁ, ওই যে বজ্র গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে এদিক ওদিক করবেন শুধু, ঠিক আছে? এইটা সম্পর্কে কিন্তু ক্লিয়ার একটা আইডিয়া রাখতে হবে, কারণ কিছু কিছু অঙ্ক আসবে ওই একটু এই যে এইরকম ঘুরিয়ে দেবে। যেমন প্রথম অঙ্কটা কি, এই অঙ্কটা কি বলছে, the average weekly wage for a group of 25, সংখ্যা হলো 25, working in a factory was calculated এত। তাহলে এখান থেকে প্রথম লাইন থেকে একটা ধারণা আপনি পাচ্ছেন, এখানে নাম্বার দেওয়া আছে আর এভারেজ দেওয়া আছে, তাহলে এই দুটো গুণ করলে টোটাল বের হবে, তাই না? আচ্ছা, পরে কি বলছে, it was later discovered that one figure was misread as 160 instead of its correct value 200। এই যে গড়টা বের করলাম, এর ভিতরে একটা ফিগার ছিল 200, আমি ভুল করে এটারে 160 ধরে অঙ্কটা করে ফেলছি। ক্যালকুলেট দ্য কারেক্ট এভারেজ ওয়েজ। কি করতে হবে স্যার? গড়কে নাম্বার অফ পার্সন দিয়ে মাল্টিপ্লাই করে 160 আচ্ছা, অঙ্কটা সবার কাছে ক্লিয়ার কিনা? আমি 25 জন পার্সনের ওয়েজ এভারেজ ওয়েজ বের করতে গিয়ে এত বের করলাম, কিন্তু পরে খেয়াল করলাম যে এই যে 25টা ফিগার আমি যোগ করেছি, যোগ করে 25 দিয়ে ভাগ করে এই গড়টা বের করলাম, ওখানে একটা ফিগার ছিল 200, আমি ভুল করে সেইটাকে 160 লিখে ফেলছি। লিখে ফেলছি। তাহলে সঠিক গড় কত হবে? তাহলে 160 হচ্ছে স্যার, হ্যাঁ, ওখান এটা থেকে বাদ বিভিন্ন দিয়ে ভাবেই করা যায়। যেমন হচ্ছে যে আমি আগে স্যার 25 টোটালটা দিয়ে বের করলাম, এই দুটো গুণ করে টোটাল বের করলাম। 160 ওই বাদ দিয়ে 200 টোটালের যোগ করে ভিতরে দিলাম। আবার হচ্ছে যে হ্যাঁ, টোটালের ভিতর ভুল ছিল 160, ওইটাকে আউট করে দিলাম, 160 মাইনাস, যেটা সঠিক 200 ওইটা যোগ করে দিলাম। জি স্যার। যোগ করলে হ্যাঁ, যোগ করলে যেটা হলো সেইটাকে আবার 25 ভাগ করে গড় বের করলাম। 25 দিয়ে ভাগ দিলে হবে। ঠিক আছে? জি স্যার। আরেকটা রাস্তা আছে, বলেন তো কিভাবে? 200 থেকে 160 দিয়ে করব। হ্যাঁ, আমি কত কম বা বেশি ওখানে কনসিডার করেছিলাম, ছিল আমি নিছি 160, হওয়ার কথা 200, আসলে কত কম নিছি? 40 টাকা। 40 কে 25 দিয়ে ভাগ দেন। আচ্ছা 25 দিয়ে ভাগ না ভাগ দিয়ে ওটা ওই ইয়ার সাথে ওটা টোটাল যোগ দিয়ে দিতে হবে। এই 1.60 এটার সাথে যোগ করেন, যেহেতু আমি কম ধরে করেছিলাম ওইটা, তাহলে যোগ করতে হবে বাড়ানোর জন্য। ঠিক আছে? এটা হয় না? এটা হয় স্যার। তাহলে যার যেটা ইচ্ছা সেইভাবে করবেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? জানতাম না। আচ্ছা, পরেরটা কি আছে, দি মিন অফ 200 অবজারভেশনস ওয়াজ 50। দেখেন 200টা অবজারভেশনের গড় হলো 50, তাহলে এই দুটো, এইটা হলো 200 হচ্ছে সংখ্যা আর মিন হচ্ছে 50, তাহলে টোটাল হবে এই দুটোর গুণফল, তাই না? আচ্ছা, later on it was discovered that 2 observations was wrongly read as 92 and 8 instead of 192 and 88। তার মানে দেখেন, এখানে ওই যে উপরেতে একটা ঘটনা ঘটছে, এখানে দুটো ঘটনা ঘটছে। যেটা আমি 92 ধরেছি ওইটা আসলে হবে 192, আর যেটা 8 ধরেছি ওইটা হবে 88। ওইটা কিন্তু সেম অঙ্ক, শুধু ফিগার দুইটা, ওখানেও কম ধরেছিলাম, এখানেও কম ধরেছি, তাই না? এখানে প্রথমে কম ধরেছি 100, পরে কম ধরেছি কত? 80। তাহলে 180 কম ধরেছি, তাহলে 180, যেহেতু এই ডিফারেন্স, এইভাবে অঙ্কটা করাটাই মনে হয় ভালো হবে। ওইভাবেও করতে পারেন, এখানে এই দুটো গুণ করে টোটাল বের করে যে দুটো কম ধরেছিলেন ওই দুটো বিয়োগ করে দেন, কম বা বেশি তাই হোক, ওইটা হলো জেনারেল প্রসেস। কম বা বেশি হোক, যে দুটো
ভুল ছিল ওই দুটোকে আউট করে দেন, বিয়োগ করে 92 আর 100 বিয়োগ করে দেন, 100 তার সাথে আবার এই দুটো যোগ করে দেন, যোগ করে আবার টোটাল যেটা হবে সেটাকে 50 দিয়ে ভাগ করেন, তাহলেই হয়ে গেল। আর একটা পদ্ধতি এইটা যে আমি এখানে 92 মানে এখানে 100 কম ধরেছি আর এখানে 80, তাহলে 180 আরো বাড়াইতে হবে টোটালে 180 বাড়াইতে হলে গড়ে বাড়বে কত, 180 ডিভাইডেড বাই 50, তাহলে কত হয়, 180 কে 50 দিয়ে ভাগ দিলে কত হয়, 3.6। হ্যাঁ 180 কে 50 দিয়ে ভাগ দেওয়া যায়, এখানে 360 ওটা কে করা যাবে ভাগ দেওয়া যায়। স্যার এখানে এটা করা যাবে না, কারণ অ্যাকচুয়াল যে মানে ভুল মিনটা দেওয়া নাই, এজন্য স্যার ওই মেথডে করা যাবে না। কোনটা কোনটা বলেন তো? স্যার ভুল মিনটা দেওয়া নাই, এজন্য এটা ওই মেথডে করা যাবে না। 200। না ও আচ্ছা, এইটাই যে এটা হচ্ছে অবজারভেশন এত ওয়াজ 50, দি মিন অফ এত ওয়াজ 50 দেওয়া আছে, 50 হচ্ছে 50 এর সাথে প্লাস মাইনাস হবে। আচ্ছা 50 আচ্ছা দেওয়া আছে। হ্যাঁ, তার মানে এখানে যে 3.6 পেলেন তাই না? জি স্যার 3.6 50 এর সাথে যোগ করে দেবেন, 53.6 হবে आंसर। হ্যাঁ 53.6। হ্যাঁ হ্যাঁ, তাহলে ক্লিয়ার আশা করি সবার কাছে। আচ্ছা এবার দেখেন এই যে নিচের দুটো প্রপার্টি, এই যে থিওরি আসে ছোট ছোট মাঝে মাঝে, এইগুলো হচ্ছে সেইটা বলতে পারে যে state 2 or 3 important properties of arithmetic mean। তাহলে এইটার একটা ভালো গুণ হচ্ছে কি যে যে কয়টা সংখ্যা দেওয়া থাকে সবগুলোকেই ইনক্লুড করা হয়। এই যে algebraic sum of the deviations of all observations from arithmetic is always 0, এটা হচ্ছে properties this always 0। এইটা আমি আপনাদেরকে বোঝাই যে ওই যে d এর মান যার যেটা বের করলাম, আপনারা এখানে একটু কোন জায়গায় যাব, d এর মানটা আমরা করেছিলাম কোথায়, আরো আগে মনে হয় না, এটা কি আচ্ছা ঠিক আছে, এটা ওই যে d এর মান তো বুঝাইছিলাম আপনাদেরকে আরো আগে তাই না, এই যে এইটাতে মনে হয় না, হ্যাঁ এইটাতে, এই যে d এর মানটা, এই d এর মানটা দেখেন, এই যে আপনি ধরলেন যে 1000 তাই না, আপনি যদি আন্দাজেই 1050 ধরে নিতেন, বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। এক একজন তো আপনারা স্টুডেন্ট আছেন 50 জন, কেউ 1000, কেউ 1010, কেউ 1030, দুই একজন তো 1050 ধরে ফেলতে পারেন তাই না? তো যারা 1050 ধরবে তারা খেয়াল রাখবেন যে এখানে d এর সামেশন হবে 0। যদি এই d এর যোগফল এখানে 0 হয় তাহলে চোখ বুজে লিখে দেবেন যে ওই যে অ্যাসিউমড মিন যেটা ধরেছিলাম ওইটাই গড়। জি স্যার। সেইটাই এখানে বলছে যে যেমন ধরেন আমি বলি আপনাদেরকে একটা 1 2 3 4 যোগ করলে কত হয়, 1 আর 2 এর 3, 3 আর 3 এর 6, 6 আর 4 এর 10, তাহলে গড় কত? আচ্ছা আর এটা দশমিক না, অনেকের জন্য কঠিন হতে পারে। আচ্ছা 4 5 6, আপনি ধরেন 4 5 6, এটা যোগফল কত? 15 এর গড় কত? 5। এখন প্রত্যেকটা থেকে 5 বাদ দেন, 4 বিয়োগ 5 সমান -1, 5 বিয়োগ 5 সমান 0, 6 বিয়োগ 5 সমান +1, তাহলে এই যে -1 0 +1 যোগ করলে কত হয়? 0 হবে। তাহলে এইটাই প্রথমটা বলছে algebraic sum of the deviations of all observations from arithmetic mean, মানে আমার অবজারভেশন ছিল 4 5 6, এর arithmetic mean ছিল 5, এই যে ডেভিয়েশন প্রত্যেকটার থেকে বের করলাম ওইগুলো যোগ করলে 0 হবে। ঠিক আছে, প্রপার্টিটা তাহলে একটা বোঝা গেল যে arithmetic mean কি জিনিস। আর দেখা গেল যে ওই যে নদী পার হওয়ার মতো গল্প তো শুনছেন তাই না, যেদিকে দেখা গেল যে গড়ে হচ্ছে 4 ফুট, আমি মনে করলাম যাক তাহলে আমার গলা পর্যন্তই পানি উঠবে, আমি হাঁটতে পার হতে পারবো, কিন্তু পরে দেখা গেল যে পানিতে ডুবেই মারা গেলাম, কারণ
গড় বলতে কিন্তু আসলে অ্যাকচুয়াল ভ্যালু বোঝায় না, একটা ধারণা দেয় মাত্র। কোথাও হয়তো 6 ফিট, কোথাও আছে 3 ফিট, কোথাও আছে 5 ফিট, গড়ে আছে মনে করেন 4 আর বন্ধুর হুম বন্ধুর বলা যায় স্যার, উঁচু নিচু। তারপরে এইটা দেখেন 2 নম্বরে কি বলছে, দি সাম অফ দ্য স্কোয়ার ডেভিয়েশন অফ অল অবজারভেশনস ফ্রম অ্যারিথমেটিক মিন ইজ মিনিমাম। এইটা আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে কিছুটা সম্পর্কিত। এই জায়গাটায় কেন আমি এইটা বলছি দেখেন, দি সাম অফ দ্য স্কোয়ার ডেভিয়েশন, স্কোয়ার ডেভিয়েশন মানে ওই যে আপনি -1, 0 আর +1 বের করলেন, এই সবগুলোকে স্কোয়ার করেন, তাহলে 1 0 1 যোগ করলে কত হয় 2। তা বলতেছে যে এই যে স্কোয়ার ডেভিয়েশনের যোগফলটা বের করলাম, এইটাই হচ্ছে মিনিমাম ভ্যালু। আপনি অ্যারিথমেটিক মিন বাদে অন্য যে কোনো সংখ্যার সাথে ওই ডিফারেন্সটা নিয়ে স্কোয়ার করে যোগফল বের করেন, 2 এর সমান বা 2 এর চেয়ে ছোট কোনোটা পাবেন না। বুঝতে পারছেন এটা কি বোঝাচ্ছে? সাম অফ দা স্কয়ার, ওই যে ডেভিয়েশন গুলো বের করলাম, জি স্যার, ওইগুলোরে স্কয়ার করে তারপরে তিনটেই যোগ করেন। মনে করেন 50টা থাকলে 50টাই যোগ করেন, যোগ করলে যে যোগফলটা পাবেন এই ধরনের সংখ্যা এইটাই, মানে ওই যে অ্যারিথমেটিক মিন যখন আমি ডেভিয়েশন বিয়োগ করে ডেভিয়েশন বের করব তখনই আমি যোগফলটা মিনিমাম পাবো। অ্যারিথমেটিক মিন বাদ দিয়ে যদি অন্য কিছু ওর সাথে বিয়োগ করি প্রত্যেকটার সাথে, তাহলে করলে পরে কখনোই ওইটার সমান হবে না, ওইটার চেয়ে বড় হবে দেখবেন। এইটাই হচ্ছে বোঝাচ্ছে। 3 নাম্বার হচ্ছে, if we have the arithmetic mean and the number of observations of 2 and more then 2 related groups, we can compute the average of, এটা weighted average এর ফর্মুলা। এই যে দেখেন, মনে করেন 2টা সেট আছে ডেটা, ওই যে সেই পাট কেনার উদাহরণ যেটা দিলাম, যে 500 টাকা করে বা 1000 টাকা করে কিনলাম 3 মণ, আর 2000 টাকা করে 1200 টাকা করে কিনলাম 6 মণ, তাহলে গড় কত? বুঝতে পারছেন? তাহলে 1000 টাকা করে 3 মণ, তাহলে 3 × 1000, আর একটা হলো 1200 টাকা করে 6 মণ, তাহলে 6 × 1200। এই দুটো যোগ করবো, আর নিচে হলো 3 + 6, 3 মণ যোগ 6 মণ। এইটা হলে আমার ওই দুটোর গড় বেরিয়ে গেল। বুঝতে পারছেন? এইটা হলো এখানে সেটাই বলছে। ক্লিয়ার? বোঝা যায় তো? ইয়েস স্যার। এটা হলো ওয়েটেড এভারেজ। ওয়েটেড এভারেজ অনেক জায়গায় দেখবেন W1 W2 দিয়ে লেখা আছে, একই জিনিস। এরপরে কি আছে? আচ্ছা, এইটা কি আছে? মিডিয়ান। তার আগে এইটা হলো অ্যারিথমেটিক মিনের লাস্ট স্লাইড। আচ্ছা, এইটা দেখেন তো, প্রবলেম প্রথমটা কি আছে পড়েন। The mean of marks in statistics of 100 students of a class was 72. তাহলে দেখেন 100 জন স্টুডেন্টের গড় মার্কস ছিল 72, তাহলে এখান থেকে গুণ করলে টোটাল মার্কস বেরিয়ে যাবে। The mean of marks of boys was 75 while the number was 70. এর ভিতরে ছাত্র ছিল 70 জন, তাদের গড় মার্কস 75। Find out the mean marks of girls in the class. দেখেন তো এটা বোঝেন কিনা, সবাই পারবেন কিনা? পারবো স্যার। আরো 2-1 বলেন তো, কার কাছে মনে হচ্ছে যে একটু কঠিন কঠিন বা হ্যাঁ? এটা লাস্টের যে একটুকে ফর্মুলা দেখাইছেন x1 n1, ওইটাই ইউজ করে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, হবে। এইটা ওই ফর্মুলাই, ঠিকই বলছেন, এইটা দিয়েই করা যায়। যে এইটা হলো আমার কত, 72, তাই না? গড় টোটাল মানে ওভারঅল গড়, ওভারঅল মিন হচ্ছে 72। 72 ইকুয়াল টু না স্যার, নিচেরটা 30।
নিচেরটা করতেছি না আমরা নাকি? এইটা এই অঙ্কটা উপরে এইটা দেখ, বোঝা যায়? চেঞ্জ হয়ে গেছে স্যার। এবার ঠিক আছে। এইটা না? জি স্যার। Yes, sir. না, আমি বলছি যে ফর্মুলা আগেরটাই, যেটাই যে নিচের দিকে কর্নারে একটা ফর্মুলা আছে না, এই ফর্মুলা দিয়ে এটা করা যাবে। এই যে গড়টা, মনে করেন 1 মানে ছাত্র বোঝাচ্ছি, 2 মানে ছাত্রী বোঝাচ্ছি, তাহলে ছাত্র ছাত্রীদের সম্মিলিত গড় তো 72, তাই না? জি স্যার। এর ভিতরে ছাত্র N1 হচ্ছে ছাত্র সংখ্যা 70 জন, তাদের গড় কত দেওয়া আছে? 75। ঠিক আছে, তাহলে 70 ইন্টু 75 যোগ এইটা কত? ছাত্রীর সংখ্যা কত? মোট হলো 100, ছাত্র যদি 70 হয়, ছাত্রী কত? 30 জন না? জি স্যার। 30 আর x2 হচ্ছে ছাত্রীদের গড়, এটা আমার দেওয়া নেই, এটা বের করতে হবে। আর নিচেই হচ্ছে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা 100 জন, এটা 70 প্লাস 30 লিখতে পারেন অথবা একবারে 100 লিখতে পারেন। তাহলে সবই পেয়ে গেলেন এক্সেপ্ট x2, তাহলে তো বেড়ে যাবে। ঠিক আছে, এই হলো ফর্মুলা ইউজ করে। আর ফর্মুলা ইউজ না করেও করতে পারেন, আগে এই দুটো গুণ করে নেন 7200, তারপরে এটা হচ্ছে 70 গুণ 75 যেটা হয় সেইটা ছাত্রদেরটা, তাহলে মোট 7200 থেকে এই ছাত্রদের মোট বাদ দেন, তাহলে যেটা মোট বেরোবে সেটা হচ্ছে ছাত্রীদের মোট। তাহলে ছাত্রীদের মোটকে ছাত্রীদের সংখ্যা দিয়ে অর্থাৎ 30 দিয়ে ভাগ দেন, তাহলে ছাত্রীদের গড় বেড়ে যাবে 65। বোঝা যায়? জি স্যার। স্যার এখানে কোনো বাধ্যবাধকতা আছে কি না, যে সূত্রের মাধ্যমে করতে হবে অথবা আপনি নিজের ল্যাঙ্গুয়েজ? নো, কোনো বাধ্যবাধকতা নাই, কোনো বাধ্যবাধকতা নাই। সূত্র তো আবার এই যে এক একজন এক এক রকম, আমি দিছি N1 N2 দিয়ে, আপনি দেবেন W1 W2 দিয়ে, আর একজন আর একটা দিয়ে দেবে। এরকম কোনো ধরা বাঁধার নিয়ম নেই যে সূত্রতে এই জিনিস থাকতেই হবে। ঠিক আছে, যার ফলে আপনি অঙ্কটা বুঝে করলেই হবে। বরঞ্চ যারা সূত্র ব্যবহার না করে ওইভাবে ডেসক্রিপটিভ ওয়েতে করবে, আমি মনে করি যে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা একটু বেশি। আর এরপরেরটা দেখেন একটু, এইটা কি আছে? দি মিন এজ, স্টুডেন্ট সংখ্যা এত কমে গেল কেন? 36 এ চলে আসলো কেন? এর আগে তো ভালোই ছিল দেখলাম। দি মিন, আমি এই স্লাইডটা দিয়েই বুঝাইয়ে আজকে বাকি সময়টা কাটিয়ে, আজকে আর মিডিয়ানে যাব। হ্যাঁ, বোঝা যাচ্ছে না? আচ্ছা, যাই হোক। দি মিন এজ অফ এ কম্বাইন্ড গ্রুপ অফ মেন অ্যান্ড উইমেন ইজ 30 years. If the mean age of the group of men is 32 and that of the group of women is 25, find out the percentage of men and women in the group. দেখেন এখানে কিন্তু মানে পুরুষ এবং মহিলার কথা বলছে, কারো সংখ্যা কিন্তু দেওয়া নেই এখানে। বলছে যে পার্সেন্টেজটা চাচ্ছে, যে তাদের সংখ্যার পার্সেন্টেজ, মানে 100 যদি এখানে, এইটাই হচ্ছে বিষয়টা, যে আপনি ইচ্ছা করলে কিন্তু 100 ধরে নিতে পারেন যেহেতু পার্সেন্টেজ চাচ্ছে। আবার XY ধরেও করতে পারেন, যে মনে করি মেন নাম্বার অফ মেন ইজ X, নাম্বার অফ উইমেন ইজ Y, তাহলে X plus Y equal to 100, এটাও করতে পারেন। অথবা ওই লাইনেই গেলেন না, 100 এর দিকে গেলেন না, আপনি তখন সরাসরি ওই যে ওই ফর্মুলাই, এই যে এখানে যে ফর্মুলাটা দিছি না, এখানে মনে করেন যে নাম্বার হচ্ছে N1 আর N2, N1 মানে হচ্ছে মেন, N2 মানে উইমেন, তাহলে এখানে নিচে N1 N2 সবই ঠিক আছে। আপনার কাছে চাচ্ছে কি? পার্সেন্টেজটা। আবার ওভারঅল মিনও কিন্তু দেওয়া নেই। বলছে যে ইফ দ্য মিন এজ অফ দ্য গ্রুপ কম্বাইন্ড দেওয়া আছে 30 years, মেন দেওয়া আছে 32, উইমেন দেওয়া আছে 25। দেখেন এই অঙ্কটার দিকে তাকান, এইটা দেওয়া আছে কত? কম্বাইন্ড 30 years, কম্বাইন্ড দেওয়া আছে 30 years, তাই না? তাহলে 30 ইকুয়াল টু
মেন ইনটু 32, ঠিক আছে? এম মেন এখানে মনে করেন n1 এর জায়গায় m বসাইলেন, মেন বুঝাইতে, ম্যান বুঝাইতে m, নাম্বার অফ মেন, নাম্বার অফ ম্যান, m ইনটু 32 প্লাস ওমেন w ইউজ করেন, w ইনটু 25, ঠিক আছে? জি ঠিক আছে। নিচেই m প্লাস w। এখন এইটা বজ্রগুণন করেন, বজ্রগুণন করলে আপনার আননোন থাকবে শুধু m আর w। তাহলে এই জায়গা থেকে বলতে হবে অঙ্কটা সংক্ষেপে যে এই অঙ্কটা মনে হয় কোনো একবার আসছিল পরীক্ষায় সম্ভবত, যে এখান থেকে বের করতে হবে যে পুরুষ হচ্ছে 28.57%, মহিলা হচ্ছে 71.40%। এইটা কি বুঝতে পারছেন? এইটা আচ্ছা, এই অঙ্কটা আপনারা একটু নিজেরা চেষ্টা করবেন, অঙ্কটা উঠাই নেন। এইটা কি আসতে আপনাদের কাছে অঙ্কটা আছে? সম্ভবত এই আমার যতদূর মনে করে এই অঙ্কটা মনে হয় ওই যে বইতে একটা ইন্ডিয়ান বইয়ের নাম লিখেছিলাম না স্ট্যাটিস্টিক্সে, এটা গুপ্ত না ম্যান, গুপ্তা যে বই, স্ট্যাটিস্টিক্স স্যার মানে প্রেমিস মান যেটা ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক্স স্যার। না মান না, ওই যে আমি সিলেবাসে তাহলে গুপ্তা স্যার, গুপ্তা, হ্যাঁ গুপ্তা খুব সম্ভবত ওই বই থেকে আমি নিছি অঙ্কটা, ওইটা ওখানে মনে হয় করে দেওয়া আছে, ঠিক আছে? এইটা একটু ওই বইটাও যাদের আছে কালেকশনে খোঁজ করেন, আর না হলে যদি না একান্ত যারা পারবেন না আমি করে দেবো, সমস্যা নেই। আর এরপরে দেখেন যে মেরিটস এন্ড লিমিটেশন অফ এরিথমেটিক মিন, এরিথমেটিক মিনেরও কিছু লিমিটেশন, মানে ভালো দিক খারাপ দিক আছে। মেরিটস এন্ড ডিমেরিটস আর মেরিটস এন্ড লিমিটেশন। মেরিটসটা কি? এইটা বুঝতে সুবিধা, ক্যালকুলেশন করতে সুবিধা, এবং সমস্ত অবজারভেশনকে বিবেচনায় নিয়ে ক্যালকুলেশনটা করা হয়। ক্যাপাবল অফ ফার্দার অ্যালজেব্রিক ট্রিটমেন্ট, এইটাকে আবার ম্যাথমেটিক্স এর অন্য কাজেও ব্যবহার করা হয়, যেমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে গেলে অ্যারিথমেটিক মিন লাগে, অন্যান্য আরো অনেক জায়গায় লাগে। সেই জন্য এর সুবিধা হচ্ছে এটা, সুবিধা এবং অসুবিধা। সুবিধাগুলো কি কি? এটা সহজে বোঝা যায়, ইজি টু আন্ডারস্ট্যান্ড, ক্যালকুলেশন simple to compute, consider all the observations, capable of further algebraic treatment. এইটা হচ্ছে মেরিটস। এদিকে ছোট্ট একটা 1-2 নম্বরের থিওরি থাকতে পারে, রাইট ডাউন দ্য মেরিটস এন্ড ডিমেরিটস অফ অ্যারিথমেটিক মিন। লিমিটেশনস কি? আনডিউলি এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালুজ, যেটাকে আউটলায়ার্স ও বলা হয়, অন্য বইতে দেখবেন আউটলায়ার্স। এইটা আমি পরে বলতেছি। ডিফিকাল্ট টু কম্পিউট ফর ওপেন এন্ডেড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এই যে আপনাদের খেয়াল আছে যে ওই যে আমাদের মিড পয়েন্ট বের করতে আরে টাইম না পড়া পর্যন্ত পতঙ্গ 20 30 পার হয়ে আরো দিয়ে পর্যন্ত লিস্ট সাউন্ডলেস এখানে হ্যালো, গাড়িতে বসে যে ক্লাস করতেছেন একটু মিউট করেন। আচ্ছা, এই ইসের এই আনডিউলি এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালু, সাকসেস unduly affected by extreme values থেকে outliers use করা হয়। এই এত সাউন্ড আসছে কেন? যেমন ধরেন যে 4, 5, 6 এর গড় আমরা বের করেছিলাম 5, মনে করেন যে 4, 5, 6 না থাকে 4, 5, 100 থাকলো, তাহলে গড় কত হলো? তাহলে 100
যোগ 9 109 হলো। 109 কে 3 দিয়ে ভাগ দিলে দেখা গেল যে ওই যে স্বাভাবিক যে সংখ্যাগুলা কাছাকাছি ছিল, হঠাৎ করে একটা সংখ্যা খুব বড় অথবা খুব ছোট, এইগুলোকে বলা হয় যে এক্সট্রিম ভ্যালুজ বা আউটলায়ার্স। এইগুলো যদি থাকে তাহলে দেখেন এই অ্যারিথমেটিক মিন কিন্তু আকাশ পাতাল ফারাক হয়ে যেতে পারে। যেমন এই যে 4 5 6 আর 4 5 100, এইগুলো বিরাট ডিফারেন্স হয়ে যাচ্ছে। এইটাকেই বলা হচ্ছে যে আনডিউলি এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালুজ। আর ওপেন এন্ডেড থাকলে পরে দেখা যায় যে মিডল পয়েন্টটা আইডেন্টিফাই করা কঠিন হয়ে যায়, সেই জন্যই বলে যায় ডিফিকাল্ট টু কম্পিউট ফর ওপেন এন্ডেড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তাই এই ওপেন এন্ডেড ক্লাসের ক্ষেত্রে এই অ্যারিথমেটিক মিন ডিফিকাল্ট টু কম্পিউট এইটা বলে দিচ্ছে আর কি। তা এইটা একটু আপনারা মনে রাখার চেষ্টা করবেন। স্যার ওপেন এন্ডেড ফ্রিকোয়েন্সিটা বুঝলাম না। হ্যাঁ, লিমিটেশনটা আরেকবার একটু বলেন শেষেরটা। লিমিটেশনসটা আপনাদের এর আগের স্লাইড গুলাতে খেয়াল আছে যে লোয়ার ভ্যালু নাই, হাইয়েস্ট ভ্যালু নাই, ওপেন যে কম মানে একদম ছোট ফিগারটা দেওয়া নাই, ওপেন আছে এত থেকে 900, 900 থেকে 1000, 1000 থেকে 1100, এবার লাস্টে যায় দেখা গেল 1400 থেকে উপরে ঊর্ধ্বে তদূর্ধ্ব। জি স্যার। তদূর্ধ্ব লিখে দিল, কিন্তু ওইখানে তদূর্ধ্ব কত সেটা কিন্তু আমি জানি না। জি স্যার। এইটাই হচ্ছে ওপেন এন্ডেড। ওকে স্যার, বুঝতে পারছি। এই ধরনের ওপেন এন্ডেড ক্লাস যদি হয়, এটা কেন কঠিন? কঠিন কারণ হচ্ছে যে ওই যে আপনি এক্স মানে মিড পয়েন্ট বের করবেন, মনে করেন 1400 ও তদূর্ধ্ব, আগেরটা আছে 1300 থেকে 1400, 1300 থেকে 1400 এর মিড পয়েন্ট হলো 1300 যোগ 1400 ডিভাইডেড বাই 2, কিন্তু 1400 তদূর্ধ্ব। এখন তদূর্ধ্ব তো কোনো ফিগার নাই, আপনি ওইখানে কোনটা যোগ করে ওর সাথে 2 দিয়ে ভাগ করবেন। সেই জন্য বলা হয় যে এই ওপেন এন্ডেড হইলে পরে এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তা আমার মনে হয় আমরা আজকে এখানে শেষ করতে পারি। আমি 26 তারিখে ছুটি আছে, আমি যদি ক্লাস নিই, কারণ এই কোভিড এর কারণে তো এমনিতেও অন্য বছর হইলে হয়তো আমি নিজেও বেরোতাম একটু, কিন্তু বেরোনো হবে না। ক্লাস নিলে কারো সমস্যা নাই তো? স্যার 25 তারিখ না 26 তারিখ? 26 তারিখ। সমস্যা নাই স্যার, ক্লাস সময় তাহলে আশা করি ক্লাস নেব। আর যদি একান্ত বাদ যাই, বিশেষ করে 5টাতে এমনিতেই একটা রিস্ক সবসময় থাকে, যদি ওই রকম হয় আমি আইসিএমআই কে জানিয়ে দেবো, সেখান থেকে আপনাদেরকে জানিয়ে দেবে। ঠিক আছে? 26 তারিখ স্যার গভর্নমেন্ট হলিডে স্যার। হ্যাঁ, সেই জন্যই গভর্নমেন্ট হলিডে, সেই জন্য ক্লাস নেব কি নেব না আইসিএমআই থেকে আপনারা কি বলেন সেটা বলেন। না ওটাই স্যার ভালো হবে স্যার। আপনার ক্লাসটা কত দিকে? না ওটাই ভালো হবে স্যার, গভর্নমেন্ট হলিডে তো স্যার। না ভালো হবে তাহলে, ঠিক আছে। কারণ আপনারাই এই যে প্রথম দিকে কে বললেন আইসিএমআই থেকে যে স্যার আপনার ইচ্ছা, স্যার সেই জন্য বলছিলাম স্যার। হ্যাঁ, আইসিএমআই থেকে সাদ্দাম হোসেন বলছিলাম স্যার। 26 তারিখে ক্লাস অফ থাকবে স্যার, ওটা সরকারি ছুটি দিয়ে অফ থাকবে। আচ্ছা, তাহলে স্টুডেন্ট সবাইকে আমি এখনই জানিয়ে দিচ্ছি 26 তারিখের ক্লাসটা হবে না। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন। ওকে, জি স্যার। আদাব স্যার। আল্লাহ হাফেজ। স্যার ক্লাস শেষ সময় স্যার।